প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হাসান অনিক, আহ্বায়ক নাটোর জেলা জাতীয় পার্টি এবং সাংগঠনিক সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তো আজকের আমাদের বিষয়টি হচ্ছে যে আমি কেন জেএম কাদের সাহেবের বিরোধিতা করি এবং ওনার সঙ্গে আসলে আমাদের সমস্যাটা কী, তো এটা নিয়ে কথা বলবো। তো আমার সম্পর্কে অনেকেই না জেনে অনেক রকমের আজে বাজে মন্তব্য করেছেন, হয়তোবা কারো আমার প্রতি ভুল ধারণা ছিল এবং আমাকে অনেক সময় অনেকে আমার কমেন্ট বক্সে এসে গালাগালি করেছেন বা বিভিন্ন রকমের আপনাদের আমাকে নিয়ে এক একজনের এক এক রকম ধারণা। তো আমার কথাগুলো দয়া করে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, পুরো কথা না শুনে আপনারা কেউ কোনো মন্তব্য করবেন না এবং বিচার করবেন না। তো আমি আমার কথাগুলো বলি, একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা শুনবেন। আমার জন্ম জাতীয় পার্টি পরিবারে। নাটোরের জাতীয় পার্টি প্রতিষ্ঠাকালীন সময়ে থেকে আমার পরিবার জাতীয় পার্টি করে। নাটোরের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ৩ থেকে ৪ জন ছিল। এক মুজিবুর রহমান সেন্টু, আবুল কাশেম সরকার এবং আমার বাপ চাচা, যারা এরাই হচ্ছে জাতীয় পার্টির সেই ৮৬ সাল প্রতিষ্ঠা করে। এবং আমার পরিবারের থেকে কিন্তু নতুন বাংলা ছাত্র সমাজ সেই 83-তে এরশাদ স্যার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এরশাদ স্যারের পন্থী ছিলাম। তো যাই হোক, তো জাতীয় পার্টিতে আমার পরিবার সেই ৮৬ সাল থেকে জাতীয় পার্টি করে এবং এরশাদ স্যারের অনুগত ছিল। ৮৮ বন্যাতে আমার এলাকাতে এরশাদ স্যার এসেছেন, আমার বাড়িতে এরশাদ স্যার এসেছেন, আমার বাসায় খেয়েছেন। তো তার পরবর্তীতে আমাদের এখানে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে জাতীয় পার্টি এরশাদ স্যার পদত্যাগ করার পর থেকে জাতীয় পার্টি নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। আমার বাবা চাচারা এরশাদ মুক্তি আন্দোলন করেছে, তারপরে আমার বাবার এরশাদ মুক্তি আন্দোলন করতে গিয়ে জেল জুলুম খেটেছে। আমার বাবার শারীরিকভাবে ওই সময় শাসক গোষ্ঠীর নির্যাতনের শিকার হয়েছে, আমার বাবার 2 হাত ভাঙা আছে এখনও। তারপরে আমাদের ব্যবসা বাণিজ্যে ওই সময় ৯০ পরবর্তী সময় পরবর্তী শাসক গোষ্ঠী যারা ছিল তারা ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এরকম আমরা নানা রকমের নির্যাতন সহ্য করেছি জাতীয় পার্টি কর্তৃকে। তারপরেও কিন্তু আমরা কেউ জাতীয় পার্টি ছেড়ে যাইনি। তো তারপরে যতগুলো নির্বাচন হয়েছে সবসময় আমরা লাঙ্গলের ৯১, ৯৬, ২০০১ সহ যতগুলো নির্বাচন হয়েছে আমার এলাকায় যতদিন প্রার্থী দিয়েছে আমরা ততদিন পর্যন্ত লাঙ্গলের সঙ্গে ছিলাম, এরশাদের সঙ্গে ছিলাম। আমরা কখনো এরশাদের আদর্শ থেকে চ্যুত হইনি। কেউ আনোয়ার হোসেন মঞ্জুর সাথে গিয়েছে, কেউ নাজিউর রহমান মঞ্জুর সাথে গিয়েছেন, কেউ কাজী জাফর আহমেদের সাথে গিয়েছেন। আমরা কিন্তু কখনো আমাদের নেতা এরশাদকে ছেড়ে যাইনি। তো তারপরে মূল কথায় আসি। ২০০৮ সালে মহাজোট হলো, হওয়ার পরে 14 সালের নির্বাচন হলো। তো এই হচ্ছে বিষয়। তো জাতীয় পার্টি থেকে আমরা দূরে সরে গেলাম কিভাবে? আপনারা সকলেই জানেন যে এরশাদ স্যার যতদিন জীবিত ছিলেন সবসময় ওনার উত্তরসূরি হিসেবে আমাদের জিএম কাদের সাহেবের নাম সবসময় বলতেন যে আমার পরে আমার দলের হাল ধরবে আমার ছোটো ভাই জিএম কাদের। তো এটাতে আমরা সবাই সমর্থন করেছিলাম, করি। তো মূল কথায় আসি। ২০১৮ সালের নির্বাচনের সময় আমাদের এখানে আবুল কাশেম সরকার নামের একজন জনপ্রিয় সাবেক 2 বারের সংসদ সদস্য ছিলেন। উনি নাটোর 4 আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। অনেকে ওনাকে চিনবেন। ৮৮-এর বন্যাতে এরশাদ স্যারের সাথে বুক পানিতে নেমে ত্রাণ বিতরণ করছেন। উনি হচ্ছে আবুল কাশেম সরকার, আমাদের নাটোর 4 আসনের এমপি ছিলেন। উনি এরশাদ স্যারের পন্থীর নেতা ছিলেন এবং জিএম কাদের সাহেবের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। ২০১৮ সালের নির্বাচনে ওনাকে মহাজোটের মনোনয়নও দেওয়া হয়নি এবং ওনাকে উন্মুক্ত যে আসন ১৩২টা আসনে শুধু লাঙ্গল নৌকা দুইটাই থাকবে সেখানেও তাকে মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তার অনুগত এই কর্মী ছিলাম, আমরা তাকে সমর্থন করতাম। তো এই হচ্ছে বিষয়। তো ২০১৮ সালের নির্বাচনের পরে হঠাৎ করে জিএম কাদের সাহেবকে পল্লীবন্ধু এরশাদ স্যার যখন ওনার চেয়ারম্যান পদ থেকে অপসারণ করলেন এবং বিরোধী দলের উপনেতার পদ থেকে অপসারণ করলেন, তখন আমার বাবার সহ আমরা হাতে গোনা কয়েকজন ব্যক্তি নাটোর মেন শহরে প্রেস ক্লাবের সামনে জিএম কাদেরের পদ পূর্ণবহাল চাই বলে মানববন্ধন করেছিলাম, নইলে আমরা গণহারে পদত্যাগ করতে বাধ্য হব। সারা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সেই নাটোরে জিএম কাদেরের জন্য আমরা মানববন্ধন করেছিলাম, তার পদ আমরা ফেরত চাই। তার পরবর্তীতে রংপুর, গাইবান্ধা সহ সারা বাংলাদেশে করেছে। কিন্তু যখন আমরা মানববন্ধন করলাম তখন আমাদের জেলার সিনিয়র নেতারা তখন কেউ সাহস করে জিএম কাদেরের নাম নিতেও মুখে আনেনি, ভয় করে যে স্যার বহিষ্কার করতে পারবে, এটা করতে হবে। আমাদের পর্যন্ত ধমক দিয়েছে যে এগুলো করা যাবে না। আমরা কিন্তু কেউ সেই কথা তোয়াক্কা না করে, পরোয়া না করে আমরা কিন্তু জিএম কাদের সাহেবের জন্য কাজ করেছি। তারপরে
2019 সালে আমাদের প্রিয় নেতা এরশাদ স্যার মারা গেলেন। জি এম কাদের সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হলেন। তো জি এম কাদের সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর আমাদের আবুল কাশেম সরকারকে উনি পদোন্নতি দিয়েছিলেন। যাই হোক, তো আমাদের তারপর থেকে আমরা জি এম কাদের সাহেবের, এরশাদ স্যার জীবিত থাকতে থেকে আমরা জি এম কাদেরের বাসায় গিয়ে মিটিং মিছিল করেছি এবং চিত্রনায়ক সোহেল রানা তখন জি এম কাদের স্যারের পন্থী ছিলেন, তখন আমরা ওখানে গিয়ে মিটিং মিছিল করেছি। আমার বাবা জি এম কাদের সাথে একাধিকবার মিটিং মিছিল করেছে। আমার বাবা সাইবার পার্টি করেছে। যেহেতু আমার বাবাকে এখান থেকে যারা ছিল আমাদের বিপরীতে, যারা জি এম কাদের বিরোধিতা করেছে ওই সময়টাতে, তারা আমাদের ওইভাবে মূল্যায়ন করেনি। আমার বাবাকে পদ পদবি থেকে সরিয়ে দিয়েছিল, দিয়ে অন্য আবল তাবল লোকজনকে সেই কমিটিতে এনেছিল। তো এরপর থেকে আমরা এক প্রকার কোন ঠাসা হয়ে গিয়েছিলাম, আমাদের কোনো পদ পদবি ছিল না। পরে আমার বাবা জাতীয় সাইবার পার্টি নামে সেই ব্যানারে বিভিন্ন রকমের প্রোগ্রাম টোগ্রাম করেছে। তো এই সাইবার পার্টি কী ছিল, জি এম কাদেরের পক্ষের প্রচারণার জন্য জি এম কাদেরের লোক ছিল তারা। আমার বাবাও সেখানে ছিল, জি এম কাদের সাহেবের সাথে একাধিক মিটিং মিছিল করেছে, ছবি আছে প্রমাণসহ। তো যাই হোক, তারপরে এরশাদ স্যার মারা গেল, জি এম কাদের সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলো। তারপরে একে একে হুটহাট করে যারা জি এম কাদের সাহেবের বিরোধিতা করেছে তারা কিভাবে যেন ওনার কাছে চলে গেল। আমরা যারা জি এম কাদের পক্ষে ছিলাম কখনো জি এম কাদের বিরোধিতা করিনি, আমাদের আস্তে আস্তে দূরে সরানো হলো। 2019 সালে নবম কাউন্সিলে আমাদের সাবেক দুইবারের এমপি আবুল কাশেম সরকার গিয়েছিল, সেই কাউন্সিলে উপস্থিত হয়েছিল সশরীরে এবং কাউন্সিলে চাঁদা দিয়েছিল। তাকে কেন্দ্রীয় কমিটি থেকে হুট করে বাদ, কিছুদিন পর জেলা কমিটি থেকে বাদ। আমার বাবাকে সাধারণ সদস্য পর্যন্ত সেই জেলা কমিটিতে, উপজেলা কমিটিতে, এমনকি ইউনিয়ন কমিটিতে রাখেনি। তারপরে আমাদের বিভিন্ন রকমের তোকমা দেওয়া হয়, আমরা অমুক করেছি তমুক করেছি, কিন্তু আমরা কখনোই জি এম কাদেরের বিরোধিতা করিনি, কখনোই করিনি ওই সময় পর্যন্ত। তার পরবর্তীতে আমরা জি এম কাদের সাহেবের সঙ্গে বিভিন্ন রকমের, নবম কাউন্সিলে উনি চেয়ারম্যান নির্বাচিত হলেন, হওয়ার পরে আমরা জি এম কাদের সাহেবের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চাইলাম, আমরা তার সঙ্গে কোনো রকমের দেখা করতে পারি না। এবং নবম কাউন্সিলের আগে শেখ সিরাজ নামের এক বাটপার ছিল, রাজশাহী বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, এবং উনি ওই সময় সাংগঠনিক কমিটির আহ্বায়ক ছিলেন। শেখ সিরাজ এসে নাটোরের জাতীয় পার্টি তছনছ করে দিয়েছিলেন, শুধু নাটোরের না, রাজশাহী বিভাগের জাতীয় পার্টি তছনছ করে দিয়েছিলেন। তো জি এম কাদের সাহেবের সঙ্গে দেখা করতে চাইলে উনি বারবার বলতো শেখ সিরাজের সাথে কথা বলো, অমুকের সাথে কথা বলো, তমুকের সাথে কথা বলো। তো আমাদের জেলার সমস্যাটাই করেছিলেন শেখ সিরাজ। যে সরিষা দিয়ে ভূত তাড়াবো, সেই সরিষার মধ্যে যদি ভূত থাকে তাহলে আমরা ভূতটা তাড়াবো কি দিয়ে? এই শেখ সিরাজ টাকা পয়সা খেয়ে আবল তাবল টুকাই মুকাইদের দিয়ে কমিটি করেছিল, যেখানে এরশাদ মুক্তি আন্দোলনের জনপ্রিয় নেতাদের, ওই সময়কার নেতাদের মাইনাস করেছে টাকা পয়সা খেয়ে শেখ সিরাজ। যে লোকটা সবসময় জি এম কাদের বিরোধিতা করেছে সেই লোকটাকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করেছে। আমরা যখন জি এম কাদের জন্য মানববন্ধন করেছিলাম, ওই ব্যক্তি যাকে আহ্বায়ক করেছে এই ব্যক্তি বলেছিল যে আমরা অমুক করি তমুক করে, আমাদের সরিয়ে দিয়েছিল। তো তখন আমরা এরকম কুণ্ঠাসার অবস্থা পড়ে গেলাম। তারপরে জি এম কাদেরের সঙ্গে আমরা অনেকবার দেখা সাক্ষাৎ করার চেষ্টা করেছি, ঢাকায় কয়েকবার গিয়েছি, কিন্তু আমরা সাক্ষাৎ পাইনি। তারপরে আমরা জি এম কাদেরের কথা অনুযায়ী ফোন দিলে ওনার পিএস এবং জি এম কাদের সাহেবের সাথেও আমার সরাসরি ফোনে কথা হয়েছে। উনি আমাকে চিনে, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। তো উনি আমাদের বলেছে যে শেখ সিরাজের সাথে কথা বলো। তো শেখ সিরাজ সাহেবের সঙ্গে আমরা কথা বললাম। ওই দিন ছিল 2021 সাল। তো জিয়াউদ্দিন আহমেদ বাবলু যেদিন মারা যায়, আগের দিন পর্যন্ত আমরা কথাবার্তা বলে এসেছি যে আমরা জি এম কাদের সাথে এই শেখ সিরাজ সাহেবের সঙ্গে দেখা করব। আমাদের কোথায় নিয়ে গেল? বনানীতে না নিয়ে গিয়ে কাকরাইলে নিয়ে গেল, আইনজীবী ফেডারেশনের ওই রুমে। সেখানে সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক দুইবারের এমপি, সাবেক পার্লামেন্টারি বোর্ডের সদস্য মুজিবুর রহমান ছেন্টু, রাজশাহী বিভাগের একমাত্র প্রেসিডিয়াম, একমাত্র নেতা, এরশাদ স্যারের মামলার সাফাই সাক্ষী ছিল, এরশাদ স্যারের সাথে কখনো যিনি বেইমানি করেনি, সেই ব্যক্তিকেও এই শেখ সিরাজ সহ কিছু টাউটের কথায় প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দিল। জেলা জাতীয় পার্টির আমৃত্যু সভাপতি ছিল উনি, ওনাকে ওখান থেকে বাদ দিল এবং একটা সাধারণ সদস্য পর্যন্ত ওই মুজিবুর রহমান ছেন্টু সাহেবকে রাখা হয়নি। নাটোরের ছেন্টু ছিল উনি, ওনাকে রাখা হয়নি। তো যাই হোক, এরকম অবস্থা। আমরা শেখ সিরাজের সাহেবের সঙ্গে কথা বললাম, দেখা করলাম। দেখা করার পরে আমাদের কী বক্তব্য উনি লিখতে বললেন। সেখানে ছিল বগুড়ার ওই সময়কার এমপি নুরুল ইসলাম তালুকদার, বগুড়া 3 আসনের, এবং টাঙ্গাইলের জহিরুদ্দিন জহির প্রেসিডিয়াম সদস্য। পরবর্তীতে জহিরকে রাজশাহীর অতিরিক্ত মহাসচিব করা হয়েছিল। ওখানে গিয়ে উল্টাপাল্টা বিভিন্ন রকমের কথাবার্তা, আমাদের অপমান করা হয়েছে। যেখানে শেখ সিরাজের চেয়েও বেশি সিনিয়র ছিল মুজিবুর রহমান ছেন্টু,
সেখানে শেখ সিরাজকে দিয়ে সেন্টু সাহেবকে অপমান করানো হয়েছে। তো তারপরেও আমরা অনেক অন্যায় অত্যাচার নির্যাতন সহ্য করে ওখান থেকে ঘুরে এসেছি। উনি বলেছিল যে এই কথাগুলো আমি চেয়ারম্যান মহোদয়কে দেখাবো, চেয়ারম্যান মহোদয় সিদ্ধান্ত নেবে। সেখান থেকে আসার পরেও কোনো সুরাহা হয়নি, আমাদের কোনো রকমের কোনো কথা শুনেনি, আমাদের কোনো পদ পদবিতেও আনেনি বা কোনো আমাদের পক্ষে কাজ হয়নি। এভাবেই ছিলাম। পরে বাবলু সাহেব মারা গেল। তারপরে আমাদের জিএম কাদের সাহেবের কথা অনুযায়ী আমরা শেখ সিরাজের সাথে দেখা করলাম, কিন্তু কোনো লাভ হয়নি। মানে শেখ সিরাজের সাথে দেখা করানোর উদ্দেশ্য ছিল আমাদের অপমান করানো। তো তারপরে আমরা বললাম যে স্যার আমরা তো শেখ সিরাজ সাহেবের সাথে দেখা করেছি। বললে তারপরে বলে যে চুন্নু সাহেবের সাথে কথা বল। তখন চুন্নু হলো জাতীয় পার্টির মহাসচিব। চুন্নুর সাথে কথা বলি, অমুক তমুক, আজকে কালকে এটা সেটা, বদমেজাজি চুন্নুর কথাবার্তা কেমন আপনারা তো জানেন। সেখানেও কথা বলে কোনো লাভ হয়নি। তো তারপরে সেন্টু সাহেব মারা গেল 22 সালে। আমরা বিভিন্ন রকমের কর্ম করতে থাকলাম। আমরা কিন্তু তখনও দল থেকে বাইরে যাইনি। 22 সাল চলে আসলো, আমরা কর্মকাণ্ড করলাম। এখান থেকে অনেকে বের হয়ে কেউ বিদেশের সাথে গেল। যেহেতু রাজনীতি করি, আমরা রাজনীতি করতে অনেকে বিদেশের সাথে গেল। আমরা কিন্তু তখনও জিএম কাদেরের ব্যানার ছবি ব্যবহার করে, পোস্টার করে সব প্রোগ্রাম করি। সেখানেও এই অবস্থা আমরা করতে থাকলাম। পরে 2021 সালের কথা বলি। 2021 সালে আমি আমার পরিবার সকলের জাতীয় পার্টি করে, আমরা জন্মসূত্রে জাতীয় পার্টি করি। তো 2021 সালে আমরা আমাদের নাটোর জেলা ছাত্র সমাজের সম্মেলন হবে। সেখানে আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম। আমরা কারো পন্থী ছিলাম না, কারো চেনে ছিলাম না। আমরা এরশাদপন্থী লোক, জিএম কাদের দলের চেয়ারম্যান, জিএম কাদেরকে মেনে প্রোগ্রাম করি। তো সেই সম্মেলনে আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম। তখন সভাপতি ছিল ইব্রাহিম খান জুয়েল, যাত্রাবাড়ির বাটপাড় জুয়েল, এবং সাধারণ সম্পাদক ছিল আল মামুন। তো সেই প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকতে বলল। তো সেখানে জেলা জাতীয় পার্টির সভাপতি আহ্বায়ক ছিল আলাউদ্দিনের সঙ্গে আমাদের মেন ঝামেলা। আলাউদ্দিন আমাদের সেই সম্মেলনে নেবে না, আমাদের বিভিন্ন রকমের অপমান করা হচ্ছে। আর জেলা জাতীয় ছাত্র সমাজের সম্মেলন হবে জেলা শহরে না করে জেলা শহর থেকে 30 কিলোমিটার ভেতরে একটি গ্রামের মধ্যে করবে সম্মেলন। এটা নিয়ে একটু আমাদের আপত্তি ছিল। জেলার সম্মেলন হবে জেলা শহরে, জেলা থেকে ভেতরে কেন হবে, এটা নিয়ে আপত্তি ছিল। তো আমাদের মাইনাস করবে বা আমাদের নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করার জন্য সেই সম্মেলনে উপস্থিত না হয়ে আমরা জুয়েলের সাথে দেখা করলাম, মামুনদের সাথে দেখা করলাম। সেখানে আমাকে করা হলো মাইনাস, আমাকে সাধারণ সদস্য পর্যন্ত সেখানে রাখা হলো না, এবং কেন্দ্রীয় কমিটিতে আমাকে রাখা হলো না। আমার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎও করা হলো না। জুয়েল আমাকে উল্টাপাল্টা অপমান করে, সবসময় আবল তাবল কথাবার্তা বলে। তো জুয়েলের মতো ছেলে, তো অনেক মনে অভিমান ছিল। তারপরে কিন্তু জাতীয় পার্টির মূল স্রোত ছেড়ে যাইনি আমরা। পরবর্তীতে বিভিন্ন রকমের অনেক দিন চেষ্টা করেছি, কোনো রকমের কোনো সমাধান হয় না। ওই সময় 2022 সালের 31শে আগস্টে বেগম রওশন এরশাদ একটি কাউন্সিলের ডাক দেয়। 26শে নভেম্বর 2022 দশম জাতীয় সম্মেলনে ডাক দেয়। তো আমরা জাতীয় পার্টি করি। বেগম রওশন এরশাদ বলেছিলেন যে আমরা সবাইকে নিয়ে দল করব, আমরা কারোর সঙ্গে কোনো কাউকে মাইনাস করব না, বিরোধিতা করব না। কারণ আমরা এতদিন চুপ থেকে দেখেছিলাম জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করা যায় কিনা বা এটা একই কাজ করা যায় কিনা। আমাদের এমন কোনো অভিযোগ ছিল না যে আমরা দলের শৃঙ্খলা ভঙ্গের কাজ করেছি, দলের বাইরে গিয়ে কাজ করেছি, জিএম কাদের সাহেব কোনো গালি দিয়েছি, কোনো কিছুই না। আমাদের এভাবে হুট করে মাইনাস করা হয়েছে। আমাদের কোনো দিন একটাবার কেউ ফোন দিয়ে বলেনি তোমরা অমুক করতেছো, তোমরা আসো কথা বলি, এরকম কোনো কিছু হয়নি। আমরা কোথাও গিয়ে ন্যায় বিচার পাইনি, একটু সান্ত্বনামূলক কথাবার্তা পাইনি, দেখতেছি কিন্তু তারপর আর কেউ দেখে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা তো জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগে যেতে পারি না, বিএনপিতে যেতে পারি না। তো তারপরে আমাকে ছাত্র সমাজ থেকে মাইনাস করা হলো। আস্তে আস্তে আমাদের যেখানে ছিল সবাইকে পদ শূন্য করা হলো। একজন সাধারণ সদস্য পর্যন্ত ছিল না আমাদের ব্লকের নেতাদের, আমাদের সঙ্গে যারা রাজনীতি করলো। কারণ নাটোরের বৃহৎ অংশ আমাদের সাথে। নাটোরের যদি জাতীয় পার্টির 500 জন নেতা থাকে, আমাদের সাথে 480 জনই ছিল জাতীয় পার্টির দীর্ঘদিনের, তারা ত্যাগী কর্মী, দীর্ঘদিনের নেতাকর্মী, তারা আমাদের সাথে এখনও পর্যন্ত আছে। তো তারপরে জিএম কাদের যাদের ওই সময় সভাপতি করেছিল, সাধারণ সম্পাদক করেছিল, তারা বর্তমানে এনসিপিতে আছে, এনসিপিতে চলে গেছে। তো যাই হোক, পরবর্তীতে এই অবস্থা। আমরা দীর্ঘদিন ছিলাম, দেখলাম হয় না। পরে বেগম রওশনের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তো আমাদের ছিল যে আমরা জাতীয় পার্টি করি, জাতীয় পার্টির সঙ্গে থাকবো। তারপরে বেগম রওশনের সাথে উনি সম্মেলন করে আলাদা হয়ে গেল। তারপরে দেখলাম যে এই ব্লক থেকে কেউ কাজী মামুন বিদিশার সঙ্গে, অমুকের সঙ্গে, তখন আমরা এখান থেকে একদম সাইলেন্ট হয়ে গেলাম। তো 5ই আগস্টের পর থেকে আমরা সবাই কিন্তু আগে যে যা করেছি, দলের বিপক্ষে কোনো পোস্ট করিনি বা জিএম কাদের সাহেবকে নিয়ে কোনো উল্টাপাল্টা মন্তব্য করিনি।
5ই আগস্টের পর থেকে আমি চাচ্ছি যে জাতীয় পার্টির জন্য ঐক্য হয়, ঐক্য নিয়ে কাজ করতে চাচ্ছি। কে কোথায় গেল না গেল, কারণ এখন আমাদের সংকটময় সময়, আমাদের সবাইকে এক হতে হবে, আমাদের সামনে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে হবে। তো আমাদের এভাবে মাইনাস করা হয়েছিল। তো তারপরে মূল কথায় আসি, জি এম কাদের সাহেব যাদেরকে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করেছিলেন, সভাপতি করেছে, সাধারণ সম্পাদক করেছে, তারা সবাই কিন্তু এখন এনসিপিতে গেছে। তারা কেউ জাতীয় পার্টির প্রচারণা করে না। ওনারা ইউনুসের গুণগান গায় ফেসবুকে, তারপরে ওনারা ইউনুসের পক্ষে, সমন্বয়কদের পক্ষে কথা বলে। এবং জি এম কাদের যে নাটোর জেলার সভাপতি, রানিং সভাপতি, তার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। আমাদের কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে যখন আগুন দেয় 31 অক্টোবর, এই আলাউদ্দিনের ছেলে, নাটোরের জি এম কাদেরের যে জেলার সভাপতি, তার ছেলে সরাসরি আগুন দিয়েছিল, উপস্থিত ছিল। আমার কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। জি এম কাদের সাহেব, রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা সাহেব, তারপরে শামীম হায়দার পাটোয়ারি সাহেব, যারা জাতীয় পার্টির দায়িত্বশীল ব্যক্তি, সবাইকে এই ফুটেজগুলো দেওয়া হয়েছে ছবি সহ। তারপরেও এই ব্যক্তি বহাল ছিল, কিন্তু ওই ব্যক্তি এখন জাতীয় পার্টি করে না, সেই ব্যক্তি এখন এনসিপি করে। এই সমস্ত লোকদের জি এম কাদের কাছে রেখেছিল, তারাই ওনার ক্ষতি করলো। তারপরে এই টাঙ্গাইলের জহির, শেখ সিরাজ জি এম কাদেরের কাছের লোক ছিল, তারাই কিন্তু জি এম কাদের কাছ থেকে দূরে সরে গেল। আমরা দুর্দিনে ছিলাম জি এম কাদের, আমরা এখনও জি এম কাদের সাথে আছি, কিন্তু আমরা কিন্তু ওনার সাথে বেইমানি করি নাই বা ওনার সাথে কোনো রকমের ঝামেলা করি নাই। এখন মেন বিষয়টা হচ্ছে এই কারণে আমরা দূরে সরে গিয়েছিলাম, আমাদের একটা ন্যূনতম আমাদের সম্মান করা হয়নি, আমাদের সুযোগ দেওয়া হয়নি জাতীয় পার্টিতে। তো এই ছিল বিষয়। এখন আপনারা ভালো জানেন আমাদের দোষ কোথায়, ভুল কোথায়, আমরা কি কারণে এখান থেকে চলে গিয়েছিলাম, কতটা কষ্ট নির্যাতন সহ্য করেছি। দলের একজন সাধারণ সদস্য হয়েও আমরা চেয়ারম্যানের সাথে দেখা করতে পারি নাই, এর চেয়ে বড় ইয়ার কি আফসোস কি থাকে। এরপরে আমরা বাধ্য হয়েছিলাম চলে আসতে। এখন ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। যারা আমাকে ভুল বুঝেছেন, এখন আপনারাই বিচার করুন কি করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, পল্লী বন্ধু এর সাথে অমর হোক।